নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, যবে থেকে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসেছে, তবে থেকে কিন্তু তারা বেশ কিছু বোল্ড স্টেপ নিচ্ছে, কন্টিনিউয়াসলি বোল্ড স্টেপ নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকার যখন ক্ষমতায় আসীন ছিল, তখন তারা নানা রকম কারণে এবং তাদের রাজনৈতিক সমীকরণের বাধ্যবাধকতার দরুন বেশ কিছু সময় সঠিক সিদ্ধান্ত বা যেগুলো খুব স্ট্রং ডিসিশন সেগুলো হয়তো নিতে পারেননি। কিন্তু বিজেপি সরকারের সেই দায় নেই। তারা কিন্তু কন্টিনিউয়াসলি খুব বোল্ড সিদ্ধান্ত, যেগুলো হয়তো সামগ্রিকভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে পশ্চিমবাংলার জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরি, সেরকম সিদ্ধান্ত কিন্তু নিয়ে চলেছেন। এবং স্বাভাবিকভাবে যখন অনেকগুলো বোল্ড অ্যাকশন শুরু করেন সরকার, এর একটা সমালোচনার পরিসর তৈরি হয়, একটা সমালোচনার ক্ষেত্র তৈরি হয়। এক্ষেত্রেও সেটা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, সেটা দেখুন। সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষার এজ বাড়িয়ে 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে নোটিফিকেশান এসছে। এটা যারা সরকারি চাকরি প্রার্থী তাদের কাছে একটা অক্সিজেনের মতো। কারণ তারা গত 15 বছর প্রচুর পরিমাণে বা যে সুযোগ তাদের পাওয়া উচিত ছিল সেই সুযোগ পায়নি। একই সাথে জাতীয় শিক্ষানীতি এখানে ঘোষণা করা বা পশ্চিমবঙ্গকে জাতীয় শিক্ষানীতির আওতায় নিয়ে আসা, এর সাথে যদি যুক্ত করি আয়ুষ্মান প্রকল্প ইত্যাদি বহু ধরনের ডিসিশন নেওয়া হয়েছে। কোথাও তোলা যাবে না, এইগুলোর জন্য মানুষ অপেক্ষা করছিল। মানুষ কিন্তু সেই একটা সুরাহা পাচ্ছে, যেটা মানুষ অনেক দিন ধরে প্রত্যাশা করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার যেটা এক্সিস্টিং প্রকল্প ছিল, সেটা হয়তো অন্নপূর্ণা যোজনা হিসেবে আসবে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হিসেবে আসবে, সেখানেও কিন্তু টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুতরাং বিজেপি সরকার যে সিদ্ধান্তগুলো মাত্র গত 10-12 দিনে নিয়েছে, সবগুলোই কিন্তু মানুষের মনে একটা আশার উদ্রেক ঘটিয়েছে। কিন্তু একই সাথে কিছু ক্ষেত্র এমন রয়েছে যেখানে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু সমালোচনার একটা ক্ষেত্র বা পরিসর তৈরি হয়েছে। যেমন চামড়ার যে গোডাউন যেখানে আগুন লাগলো, সেটা হচ্ছে 12ই মে পসিবলি, এবং সেখানে আগুন লাগার পর 2জন মারা গেলেন এবং বেশ কয়েকজন অসুস্থ হলেন, এবং সরকার সেক্ষেত্রেও কিন্তু কোনো দ্বিধায় থাকলো না। তারা কিন্তু একদম স্ট্রং ডিসিশন নিলেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজে এসে বললেন যে আর আমরা কোনোভাবেই এই বেআইনি নির্মাণ মানব না, জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব, এবং যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেটা ভাঙতে হবে। এবং এই বেআইনি নির্মাণগুলোর সাথে যে জল, বৈদ্যুতিক সংযোগ ইত্যাদিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ছিন্ন করে দেওয়া হবে এবং সেখান থেকে মানুষদের চলে যেতে হবে। এখন কথা হচ্ছে, তারপরই আমরা দেখলাম তিলজলায় বুলডোজার হাজির, এবং সেখানে কিন্তু 1-2 বিল্ডিংয়ের ওপর বুলডোজার আঘাত আনলো। তো এখানে একটা বিরোধীরা পরিসর পেয়ে গেল এবং তারা সেখানে গেল। সেখানকার সাধারণ মানুষ যারা ওই সমস্ত বিল্ডিংয়ে থাকতেন, তারা যেহেতু অসহায় হয়ে গেলেন, তারা যেহেতু ঘরছাড়া হয়ে গেলেন, এবার তাদের যে ইমোশনাল এবং এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেটাকে কাজে লাগিয়ে বিরোধীরা রাজনীতি করবে। সেটা রাজনীতিতে খুব স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একই সাথে যেহেতু পুনর্বাসন তক্ষুনি দেওয়া হয়নি, এখানে কিন্তু একটা সমালোচনার পরিসরও প্রস্তুত হয়ে গেল। এবং সেটা কিন্তু সবসময় অন্যায্য সেটা নয়। তার কারণ হচ্ছে, যদিও একটা মামলা হয়েছিল 2009 সালে, গণপতি জগন্নাথ রাও মামলা সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে বেআইনি কোনো নির্মাণ ভাঙাটা বাধ্যতামূলক। কিন্তু একই সাথে আরেকটা দিকও মাথায় রাখতে হবে, যেন বিষয়টা মানবিক হয়। অর্থাৎ তাদেরকে নির্দিষ্ট সময়ের নোটিশ দেওয়া হয়, তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নোটিশ দিয়ে এবং পুনর্বাসনের একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা প্রয়োজন, এবং সরকার এভাবে একটা মানবিক মুখ রাখতে পারে। কিন্তু আমাদের একটা কথাও বুঝতে হবে যে এই সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েকদিন হলো। এই কয়েকদিনের মধ্যে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা ইজ বিট ডিফিকাল্ট। এবং আমার ধারণা সরকার জনগণের ভালোর জন্য, জনগণকে কীভাবে সার্ভ করা যায় সেই চেষ্টা করছে। সরকারের তো ব্যক্তিগত স্বার্থ নেই যে বিল্ডিং ভাঙা হবে বা হকার উচ্ছেদ করা হবে, এটা সরকারের কি। কিন্তু সরকার যেটা করতে চাইছে, যাতে করে নাগরিকেরা এবং যারা নিয়মিত যাত্রী, তারা যেন কোনো দুর্ভোগের শিকার না হন, সেই জন্যই করতে চাইছেন। এবং স্ট্রং অ্যাকশন অলওয়েজ অ্যাট্রাক্টস রিপারকেশন, এটা আমরা জানি। কিন্তু আমার মনে হয়
সরকার নির্দিষ্টভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে তিল জ্বালার যারা উচ্ছেদ হয়েছে ইতিমধ্যে। এবং একটা স্টে অর্ডার এসেছে 22শে জুন, আবার শুনানি হবে হাইকোর্ট থেকে, যে প্রতুল নোটিশ দেওয়া হয়নি, যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়নি। এবং অনেকেই অভিযোগ করছেন ওখানকার বাসিন্দারা, তারা শুধু গয়না বার করতে পেরেছেন আর কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট বের করতে পেরেছেন, তাদের যা আরও আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি তারা বের করার সময়টুকু পাননি। তো অবশ্যই সরকার এই ব্যাপারটা দেখবে এবং হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে। সরকার পরবর্তী ক্ষেত্রে নিঃসন্দেহে একটা সময়সীমা বেঁধে দেবেন এবং পুনর্বাসনের ব্যবস্থাও করবেন। সরকারের তো এমন অনেক জায়গা রয়েছে যেখানে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। একই কথা প্রযোজ্য কিন্তু এই হকারদের ক্ষেত্রে। হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে যারা নিয়মিত যাতায়াত করেন তারা জানেন যে এই হকার সমস্যার জন্য কিভাবে যাত্রী দুর্ভোগ একটা বড় ইস্যু হয়ে উঠেছে। কিন্তু হকারদের উচ্ছেদ করতে গেলেও একটা প্রসেস রয়েছে, তাদের নোটিশ দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যদি 10 বছরের অধিক কোনো হকার ওখানে ব্যবসা করে তাকে ভাউচার বা ইত্যাদি দিয়ে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে ইত্যাদি প্রাবধান বা ইত্যাদি যে অবকাশ, সেটা তো আমাদের সংবিধান দিয়েছে, আমাদের আইন দিয়েছে। সেটা সরকার নিশ্চয়ই ভাববে। জাস্ট সরকারটা এসেছে, সরকারের আরও কিছু সরকারকে সময় দেওয়া প্রয়োজন। এই বিষয়গুলো সরকার পুনর্বিবেচনা করবে এবং সেগুলো এক্সিকিউট করবার জন্য। কিন্তু এটাও ঠিক যে বেআইনি নির্মাণ যদি না ভাঙা হয় তাহলে কিন্তু এই চামড়ার গোডাউনে আগুন লাগার মতো ঘটনা বা এই জাতীয় ঘটনা আরও বেশি পরিমাণে ঘটবে এবং তখন কিন্তু ওখানকার বাসিন্দারাই হয়তো মৃত্যুমুখে পতিত হবে। ওখানকার বাসিন্দারাই সব থেকে বেশি সাফার করবেন, আমি আপনি করব না, ওখানকার বাসিন্দারা, ওখানকার লোকালরাই সাফার করবে। এবং ওখানে যদি একটা অগ্নিকাণ্ড বা এই জাতীয় ঘটনা ঘটে যায়, প্রায় এলাকাটা দাবানলের মতো এলাকায় আগুনটা ছড়িয়ে যাবে। একই সাথে হকারদের যে সমস্যা রয়েছে, সমস্যাটা হকারদের দৃষ্টিভঙ্গিতে দেখলে বাস্তব, তারা যাবেন কোথায়। কিন্তু যেভাবে তারা অকুপাই করে বসে আছেন বিভিন্ন জায়গা, রেল স্টেশন বলুন, ফুটপাথ বলুন ইত্যাদি জায়গা, সেটা কিন্তু একটা নাগরিক স্বাচ্ছন্দ্যের পক্ষে বড় অন্তরায়। এখন এটা একটা আমাদের নগরায়নের প্রসেসে পদ্ধতিগতভাবে এটা একটা দীর্ঘদিনের বিতর্ক যে নগরায়ন নাকি মানুষের রুজি রুটি, কোন দিকে আমরা যাব। আমরা যেটা করার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে নগরায়ন করতে হবে, একই সাথে নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে হবে। সেজন্য আমরা আবার কোনো ভুল করে সবাইকে সব জায়গায় বসার অনুমতি দিতে পারি না, বেআইনি বিল্ডিং নির্মাণ করার অনুমতি দিতে পারি না। আমাদের যেটা করা উচিত, আইনের আওতায় থেকে তাদেরকে কীভাবে অল্টারনেট বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং করে তাদের দোকানগুলো প্রতিস্থাপিত করা যায় কিনা, বা কোথাও যাদের বাড়ি উচ্ছেদ হচ্ছে তাদেরকে পুনর্বসতি কিভাবে দেওয়া সম্ভব বা পুনর্বাসন তাদের কিভাবে দেওয়া সম্ভব, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। কিন্তু এই বিষয়ে বিতর্ক থাকা উচিত নয় যে বেআইনি নির্মাণ ভাঙতে হবে এবং একই সাথে রেলওয়ে থেকে বা রেলের জমি থেকে বা ফুটপাথ থেকে হকার উচ্ছেদটাও করতে হবে। নইলে কিন্তু এটা নাগরিক স্বাচ্ছন্দ্যের পক্ষে একটা বিশাল বড় বাধা। অবশ্যই অল্টারনেট প্রসিডিওর আসবে, বাইরের দেশে হয় না, অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন দিতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা দীর্ঘদিন বেআইনিভাবে ব্যবসা করবেন, বিভিন্ন জায়গায় বসবেন এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের পক্ষে একটা বড় বাধা হয়ে দাঁড়াবেন এবং বেআইনি নির্মাণে সবাই বসবাস করবেন দিনের পর দিন এবং কোনো ঘটনা ঘটে গেলে সরকারকে দুষবেন এবং সবথেকে বড় কথা হিউম্যান লাইফ লস হবে। তো সেদিক থেকে আমার মনে হয় সরকারের সিদ্ধান্ত সঠিক, কিন্তু যে প্রয়োগমূলক একটা ব্যর্থতা এখনো অবধি চোখে পড়ছে, সেটা আমার মনে হয় সরকারকে সময় দিলে কেটে যাবে। সরকার নিঃসন্দেহে একটা নোটিশ পিরিয়ডের ব্যবস্থা করবে এবং অবশ্যই তাদের কিভাবে পুনর্বাসন দেওয়া যায় সেই বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। এত কিছুর পর যে প্রশ্নটা আমাকে অন্তত ভাবাচ্ছে সেটা হচ্ছে এই বেআইনি নির্মাণগুলো তৈরি হলোটা কী করে। আজকে যারা রাজনৈতিকভাবে প্রতিবাদ করছেন, তিলজলা বা তপসিয়ায় গিয়ে তারা হচ্ছে একটা মাসিহা এটা দেখানোর চেষ্টা করছেন এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু আমার যেটা প্রশ্ন যে এই বেআইনি নির্মাণগুলো তৈরি হলোটা কী করে, এই হকাররা বসলো কী করে। তারা তো নিজের ইচ্ছায় বা নিজের জোরে গিয়ে বসেনি বা নিজের ইচ্ছায় বেআইনি বিল্ডিং তৈরি করে দেয়নি। এখানেই সেই সময়কার সরকার, সেটা 2011-র পরের সরকার হতে পারে, 2011-র আগের সরকার হতে পারে, তারা কিন্তু এই অনুমতির রাজনীতি একটা শুরু করেছিলেন।
যে আইন ভেঙে সবাইকে সব জায়গায় বসিয়ে দাও। বেআইনি নির্মাণগুলো যে রাখা যাবে না, এটা কিন্তু আজকের রায় নয়, এটা সুপ্রিম কোর্টের বহুদিনের রায়, 2009-এর কথা বললাম। অথচ সেই সময় দেখা যাবে কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে বিভিন্ন স্তরে কেএমসি অ্যাক্ট যদি কলকাতার ক্ষেত্রে বলি 1980, সেখানে কিন্তু বলা হয়েছিল কোনো বেআইনি নির্মাণ করা চলবে না, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি ভায়োলেশন। হয়তো একটা কেস রেজ হতো, তারপর ইঞ্জিনিয়ার ঠিকাদাররা টাকাকে বেআইনি নির্মাণটা সেটেল করে দিত, এটাকে রেগুলারাইজ করে দিত। এই যে প্রসেস অফ রেগুলারাইজেশন, তো সেটা কিন্তু মূল কারণ এই বেআইনি নির্মাণগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে কলকাতা সহ বিভিন্ন শহরের বুকে। এবং তার জন্য শাসক দল, ইঞ্জিনিয়ার, ঠিকাদার তারা প্রচুর টাকা খেয়েছে। সুতরাং ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে তারা মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। তারা কি জানতো না যে কোনো দিন না কোনো দিন বেআইনি নির্মাণগুলো ভাঙার প্রসঙ্গ আসবে? তারা জানতো, কিন্তু তারা সেই মানুষগুলোকে হাতে রাখার জন্য, ভোটের স্বার্থে, ভোট ব্যাংক তৈরি করার জন্য এবং নিজেদের পকেটের স্বার্থেও তারা কিন্তু এই অনুমতিগুলোর ব্যবস্থা করে দিয়েছে। এটা বুঝতে হবে। সুতরাং আজকে যখন বেআইনি নির্মাণ ভাঙার প্রশ্ন আসছে, মানুষগুলো অসহায় হয়ে যাবে, শিশুরা অসহায় হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, এগুলো বাস্তব সমস্যা হবে এবং সেজন্য পুনর্বাসনের ব্যবস্থা করবার অনুরোধ সরকারের কাছে থাকবে। কিন্তু একই সাথে এই মানুষগুলোকে এই সীমাহীন দুর্দশার দিকে ঠেলে দিয়েছিল কিন্তু যারা এই বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছিল, সে লালই হোক সবুজই হোক, তারা কিন্তু নিজেদের ভোট ব্যাংক তৈরি করার জন্য এবং নিজেদের পকেট পূরণ করবার জন্য এই সিদ্ধান্তগুলো নিয়েছিল এবং অনুমতিকরণের ব্যবস্থা করেছিল। সেম লজিক ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য হকার্স। তারাও কিন্তু একইভাবে হকারদের অনিয়ন্ত্রিতভাবে ফুটপাতের ওপর দেখবেন আপনি হাঁটতে পারবেন না, হকাররা বসে রয়েছে। কোনো হকারের ক্ষমতা আছে? আমাদের কোনো সাধারণ মানুষের ক্ষমতা আছে ওখানে দোকান দেওয়া? নেই তো। কোনো একটা পলিটিক্যাল পার্টির দাদাকে দিয়ে দিয়েছে, দাদা বলেছে এলাকাটা আমার, এইটুকুনি এলাকা আমার, তুই বসবি, তুই এই পার্সেন্টেজ আমাকে দিয়ে দিবি, কেউ কিচ্ছু করবে না। পুলিশ শাসক দলের পকেটে ছিল এবং স্বাভাবিকভাবেই পুলিশ কিছু করতে পারেনি। সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, তাকেও তার ব্যবসার অংশ থেকে একটা বড় অংশ দিতে হয়েছে সেই শাসক দলের দাদাটিকে। তো এই যে একটা সাইকেল চলেছে পশ্চিমবঙ্গের বুকে, আজকে থেকে নয়, বহুদিন ধরে, সেটা তো কোথাও না কোথাও ভাঙতে হবে। হকারদের পুনর্বাসন দরকার। প্রত্যেক মানুষ খেটে খাবে এবং সেটা অত্যন্ত জরুরি। নিজে পরিশ্রম করছে, নিজে টাকা উপার্জন করছে, খাবে, তারা নিজে উপার্জন করবে, পরিবার পরিজনকে দেখবে, রুজি রুটি ব্যবস্থা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা বেআইনিভাবে নয়, সেটা আইনিভাবে। তাদের জন্য আমি বলবো যে যদি কিছু বিল্ডিং বানানো পসিবল হয় যেখানে এক ছাদের তলায় তারা বিভিন্ন সামগ্রী বিক্রি করতে পারবেন, অথবা রেলওয়ে স্টেশনে বা বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট অঞ্চল তাদের জন্য যদি ধার্য করা সম্ভব হয়, করা হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে, বেআইনিভাবে যে শাসক দলের দাদারা এবং নেতারা টাকার বিনিময়ে তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছিলেন, তারাই তো এখানে মূল দোষী। আজকে হকার উচ্ছেদের জন্য তারা কুমিরের অশ্রু ঝরালে হবে? কারণ তারাই তো মূল দোষী, তারাই তো তাদের এই বিপদের দিকে ঠেলে দিয়েছে। তারা যদি সেদিন তাদেরকে এই বেআইনি অধিকারটা না দিতেন এবং বেআইনি অধিকারের যে ব্যবস্থা সেটা যদি তাদের জন্য না করে দিতেন, তবে স্বাভাবিকভাবে আজকের এই দিন আসতো না। সুতরাং এই যে ভোট ব্যাংকের স্বার্থে এবং অর্থনৈতিক কারণে এই বেআইনিকরণে এমন যে স্বাধীন প্রমোশন দীর্ঘদিন ধরে যারা শাসক দলে ছিল তারা করেছেন, তারই কিন্তু ফলশ্রুতি এটা। কোনো না কোনো সময় কোনো না কোনো সরকারকেই হোক বা সুপ্রিম কোর্টের বিচারের কারণেই হোক, এই নির্মাণগুলো ভাঙতেই হবে, হকারদের উচ্ছেদ করতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু সেটা পুনর্বাসনের ব্যবস্থা করে, কারণ প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে। কিন্তু এর পেছনে যদি মূল কালপিট কেউ থাকে, সেটা কিন্তু সেই শাসক দল, সেই শ্রেণী, সেই শাসক শ্রেণী যারা কে নিয়ে রাজনীতি করেছে, যেটাকে অনুমতির রাজনীতি বলা যেতে পারে, সেটা এই দুর্ভোগের জন্য মূল দায়ী। তো এটাই ছিল আমার বক্তব্য, এই বিষয়ে আমার বিশ্লেষণ। আরেকটা বিষয় বলা হয় যে ধর্মীয় কারণে নাকি নির্দিষ্ট কিছু এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। হাওড়া শিয়ালদায় যে হকাররা উচ্ছেদ হয়েছে তাদের টাইটেল দেখবেন, তাদের নাম দেখবেন, সবই কি ধর্মীয় কারণে হচ্ছে? না। আইন যদি রক্ষা করতে হয় তবে হিন্দু মুসলিম এগুলো দেখলে হয় না,
আইন যদি রক্ষা করতে হয় তবে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই কাজটা করতে হয়, এবং সেটাই করা হচ্ছে। আমার মনে হয় না এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় রয়েছে, রাজনৈতিক বিষয় রয়েছে। এখানে একটাই বিষয় রয়েছে, সেটা হচ্ছে আইন এবং প্রশাসনিক বিষয়। এই ছিল আজকের এপিসোড। আপনাদের যদি এই চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।